সিল্ক রুট, এটা আমার তৃতীয়বার। সিল্ক রুটের আগেও এসছি বাট এবারেরটা উল্টো পথে গ্যাংটক থেকে শুরু করে জুলুকে শেষ হয়। আমাদের 5 জনের টিম, 5টা বাইক, সব মিলে একটা যাচ্ছে তাই এরকম সময়। দিন দুয়েক ধরে আকাশটার ভাবগতিক যেন কেমন জনম দুঃখিনী মায়ের মতো কেঁদেই চলেছে, আর আমি মনে মনে সাপসাপান্ত করে চলেছি আলিপুর আবহাওয়া দপ্তরের সেই লোকটাকে, টিভিতে যার মুখ থেকে শুনেছিলাম বৃষ্টি চলতে পারে 8 তারিখ পর্যন্ত। আর 5টা অকেজো স্বঘোষিত রোম্যান্টিক ল্যাদ বিলাসী লোকগুলোর মতো বৃষ্টি আমার বড্ড প্রিয় হওয়া সত্ত্বেও সেদিন গালমন্দ করতে পিছপা হয়নি। নভেম্বরের 6 তারিখ আমাদের রওনা দেওয়ার কথা। এভাবে বৃষ্টি চলতে থাকলে আমাদের বেরিয়ে পড়া যে আটকাবে তেমনটা না হলেও শুরুতেই রেনস্যুট পরে বাইকে স্যাডেল ব্যাগ বাঁধতে হবে ভেবে কেমন একটা গা ম্যাজ ম্যাজ করছিল। তা যাই হোক, হাওয়া আপিসের মুখে ছাই ভর্তি ভাঙা কুলোটা ছুঁড়ে দিয়ে 5 তারিখ রাতেই নিম্নচাপ নামক বস্তুটি ফেরার গাড়িতে সওয়ার হলেন। আমাদের বাইক টিমের অলিখিত আইন বইয়ের প্রাথমিক নিয়ম মেনে ভোর 6টায় বাইক স্টার্ট। এখান থেকে আমি আর রানাদা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে টোল প্লাজার সামনে চির অপেক্ষা করবে, আর বাকি দুজন অর্থাৎ বাপ্পা আর অশোকদা যথাক্রমে রায়গঞ্জ ও শিলিগুড়ি থেকে দলে যোগ দেবে। ও ছোট্ট একটা কারেকশন আছে, চির অপেক্ষা করবে না, ওটা আসলে চির অপেক্ষা করাবে। আমাদের এদিনের হল্ট রায়গঞ্জে। NH-34 এদিকের অংশে কাজ চলছে শুনে ঠিক করা হলো বর্ধমান হয়ে কুলিকান্দির ওপর দিয়ে মোরগ্রাম পৌঁছে ওখান থেকে NH-34 ধরা হবে। তাই হলো। স্টেট হাইওয়েগুলোর অবস্থা এখন বেশ ভালো, বাইক চালিয়ে আনন্দ পাওয়া যায় বেশ। রায়গঞ্জ পৌঁছতে পৌঁছতে বেলা হয়ে গেল। সূর্য মালদাতেই ডুবেছিল। ওখান থেকে 80 কিলোমিটার মতো অন্ধকারেই চালাতে হলো। আমাদের না লেখা নিয়মে নাইট বাইকিং যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার কথাই বলা আছে যদিও, কিন্তু 400 কিলোমিটারের অল্প কিছু বেশি পথ পৌঁছতে গিয়েই 7:30টা বেজে যাওয়ায় বর্ধমান হয়ে আসার সিদ্ধান্ত ছাড়া আর অন্য কিছুকেই দোষারোপ করতে পারলাম না আমরা। এটা গণেশদার বাড়ি।
আমাদের এদিনের রাত্রিবাস। বাগানবাড়ির পুচকে মালি বুড়া। রাতের মেনু ওর হাতেরই রান্না করা মুরগির ঝোল আর ভাত। বাপ্পা রাত থেকেই দলে যোগ দিয়ে দিল, যদিও ওর রাত কাটানোর প্ল্যান নিজের বাড়িতেই। ভোরবেলা শুরু করে 4 কিলোমিটার এগিয়ে ওর বাড়ির সামনে থেকেই ওকে দলে জুড়ে নেওয়া হবে। রায়গঞ্জের ভূমিপুত্র বাপ্পার নেতৃত্বেই এখন আমরা শিলিগুড়ি পৌঁছব। ঠিক হলো কিষানগঞ্জের পথে ট্রাকের লম্বা লাইন থাকে, তাই অন্য পথে যাওয়া হবে, বেঙ্গল টু বেঙ্গল। স্থানীয় মানুষেরা ডালখোলা কিষানগঞ্জ এড়িয়ে শিলিগুড়ি যাওয়ার এই রুটটাকে বেঙ্গল টু বেঙ্গলই বলে থাকেন। পশ্চিমবঙ্গের মানচিত্রে যে গলার মতো জায়গাটা আছে, এই পথটা কিছুটা সেই জায়গা দিয়ে। বাংলাদেশের প্রায় গা ঘেঁষে এঁকে বেঁকে এগোতে এগোতে ইসলামপুর পৌঁছলাম। ওখানে জলখাবার সেরে শিলিগুড়ি পৌঁছানোর আগে পথের পাশের চা বাগান বেশ মনে ধরল, একটু জিরিয়ে নেওয়াই যায়। বাইক নিয়ে লং জার্নি করার স্বাধীনতা শীর্ষক একখানি বই লিখলে তা বেশ মোটাসোটাই হবে। ওদিকে অশোকদা সেবক রোডে আমাদের জন্য অপেক্ষা করবে এমনই কথা আছে, অতএব সেবক রোড। এখানেও উল্টোটাই হলো, তবে চিরও এখানে অপেক্ষা করিয়েদের দলেই। নীল সাদার কম্বিনেশন অশোকদাকে আরও সবুজ করে তুলেছে দেখলাম। এখানেই আমাদের টিম পূর্ণতা লাভ করলো। দেখুন 5 জন মিলেও কেমন 16 কলা পূর্ণ করা যায়। ওদলাবাড়িতে দুপুরের খাওয়া সারা হলো, যদিও শেষ পাতের বাগধারাটা ডামডিম মোড়ে এসেই সত্যি হলো। ঠিকই ধরেছেন, মিষ্টি ছাড়া কি আর বাঙালির শেষ পাতের হিসেব মেটে? গরুবাথান ছাড়িয়ে অনেকটা চলে এসেছি। এই পথে এখন লাভা হয়ে নকদাড়া পৌঁছানোর কথা আমাদের। তার আগে ছোট্ট একটা টিম মিটিং খুব জরুরি। পুরো দল একত্রিত হওয়ার পর এটাই প্রথম একটা নিরিবিলি জায়গা যেখানে মিটিংটা সেরে ফেলা যায়। আসলে একটা ব্যাপার নিয়ে বেশ কনফিউশনে ছিলাম আমরা। ট্যুরিজম ডিপার্টমেন্ট, আগে এই পথে আসা বন্ধু, সদ্য বেরিয়ে আসা মানুষ, যাচ্ছি খবর পেয়ে যেচে ইনফো দিতে আসা লোকজন, এরা সকলেই যদি বলতেন যে না, রংলি হয়ে বাইকের পারমিট দেওয়া হয় না, তাহলে ব্যাপারটা ওখানেই মিটে যেত। মেটেনি, কারণ কেউ বলেছেন দেয়, কেউ বলেছেন দেওয়া হয় না। এই হ্যাঁ বা না দুটো সম্ভাবনাকে মাথায় রেখেই এই ছোট্ট মিটিং, সঙ্গে ভাত ঘুম তাড়ানো বিশ্রাম। খানিক এগিয়েই বুঝতে পারলাম কিছুটা হাইট গেইন করে ফেলেছি। পাহাড়ে ওঠা শুরু হলো। শুরুতেই খুব খারাপ পথ পেরোলাম। কিছু কিছু জায়গায় চাকা ফেসে যাচ্ছিল, স্লাইড করছিল বাইক। নিজেকে সামলাবো না ছবি তুলবো ভাবনায় সে দুর্দশার ছবি তোলা সম্ভব হয়নি। এই পথের ছবি দেখিয়ে যদিও সে পথের ধারণা দিতে পারবো না আপনাদের।
একখানা বেশ যুদ্ধ সেরে আসা হলো। আছাড় মাছাড় খেয়ে এই পর্যন্ত পৌঁছলাম। বাপের জন্মের রাস্তা দেখিনি। দূর থেকে দেখে যতটুকু অনুমান করতে পারছি ওটাই নকদাঁড়া। ওখানে পৌঁছতে হবে আমাদের, তবে সন্ধে নামার আগে। নকদাঁড়ার হোমস্টে। চিরোর ঘুম এখনো ভাঙেনি। কাল বলেছিলাম সন্ধে নামার আগেই পৌঁছতে হবে, কিন্তু লাভা পৌঁছতে পৌঁছতেই সন্ধে হয়ে গিয়েছিল। লাভা থেকে নকদাঁড়া পৌঁছানোর রাস্তাটা পুরোটাই উতরাই। অন্ধকার বলে দেখতে পাইনি কতটা খারাপ পথ পেরিয়ে এসেছি কাল। তবে যেটা অনুভব করেছি তাতে বুঝেছি বাইক নয়, ঘোড়া চালিয়ে কাল রাতে এখানে পৌঁছেছি। রুট প্ল্যান করার সময় ঠিক ছিল নকদাঁড়াতে একটা দিন থাকা হবে। হ্রদ দেখা কলাবেচা সূত্র মেনে এপ্রিলের সামার ক্যাম্পের জন্য নকদাঁড়ার আশেপাশের কিছু জায়গা দেখে নেওয়া হবে। কথা মতো ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম, সঙ্গে হোমস্টের মালিক। উনি দুটো ক্যাম্প সাইট দেখালেন বটে, কিন্তু এই অল্টিটিউডে এপ্রিলে ঠান্ডা পাওয়া যাবে বলে মনে হলো না। তবে নকদাঁড়া দেখে যা বুঝলাম, এটা কয়েক বছরের মধ্যে উপচে পড়ল বলে। বেশ কিছু হোমস্টে হয়েছে, অনেকগুলো তৈরির কাজও চলছে। মানুষ ছোট্ট ছুটি কাটানোর জন্য হন্যে হয়ে নিরিবিলি জায়গা খুঁজছে। লাভা, কালিম্পং, ঋষভ একসময় এগুলোর সবকটাই পর্যটকদের নিরিবিলি মুহূর্তের যোগান দিয়ে এসেছে। মানুষের জন্মের হারের কাছে সব কিছুই হার মেনেছে আজ। হয়তো এই নকদাঁড়াও একদিন এক মিষ্টি জনপদ থেকে ভিড়ে ঠাসা হিল স্টেশনের তকমা গায়ে সেটে নেবে বাকিদের মতো। যাক সে কথা। ঠিক হলো আজ সারাদিন এখানে না কাটিয়ে ক্যাম্প সাইট খুঁজতে খুঁজতে আলগারায় গিয়ে রাত্রিবাস করা হবে। অতএব বাইক স্টার্ট। ভাঙাচোরা পথ পেরিয়ে আলগারার পথে আমরা। যেখানটাকেই মনের মতো মনে হয়েছে দাঁড়িয়ে পড়ে চোখ ভরিয়েছি নিজেদের। আজ কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, কোথাও একটা গেলেই হলো। শুধু এটুকু জানি কাল রংলি থেকে পারমিট নিয়ে সিল্ক রুটের উদ্দেশ্যে রওনা দেব। এই জায়গাটার নাম রামধুরা। আলগারা ঢোকার আগে এখানে একটু ঢু মেরে যাওয়া আর কি, যদি ভালো ক্যাম্পসাইট পাওয়া যায়। তবে জায়গাটা বেশ মনে ধরে গেল। সামনে কাঞ্চনজঙ্ঘা সহ আরও কয়েকটা চূড়ো দৃশ্যমান, সঙ্গে তিস্তার চঞ্চল শব্দ। তবে সিলারি গাঁওতে থাকা হবে এরকম একটা ব্যাপার যেহেতু রুট প্ল্যান করার সময়তেই ছিল, তাই ঠিক হলো আজকের রাতটা সিলারি গাঁওতেই থাকা হবে। রামধুরায় কিছুটা সময় কাটিয়ে আলগারায় দুপুরের খাওয়া সেরে সিলারি গাঁওয়ের পথে আমরা।
এখান থেকে সিলারিগাঁও 5 কিলোমিটারের মতন, এবং খবর পেলাম পুরোটাই এমন খারাপ রাস্তা। কাগজে পড়েছিলাম সিলারিগাঁও বেশ সুন্দর জায়গা। পথ খারাপ হলেও ভেতর ভেতর একটা ইচ্ছে ছিল বই কি, সঙ্গে 5 কিলোমিটার বাইক রূপী হর্স রাইডিংয়ের হাতছানি। কিছুটা এগোনোর পরই সিদ্ধান্ত নেওয়া হলো কাল রংলি যেতে গেলে ভোরে উঠে এই পথ দিয়েই ফিরতে হবে। তাছাড়া সন্ধ্যের পর এমন কষ্ট করে সিলারিগাঁও পৌঁছে আবার ভোরেই বেরিয়ে পড়ার অর্থ অকারণ শক্তি ক্ষয় করা। ওখানে থাকা হলে ব্যাপারটা ঠিক ছিল, তার থেকে বরং পেদং রেশি রোডের ওপরেই কোনো হোটেল বেছে নেওয়া যাক। পাহাড় জুড়ে এখন হোমস্টের ছড়াছড়ি। একটু অফবিট বেড়ানোর জায়গা মানেই এখন হোমস্টেতে থাকা। হোটেল আর হোমস্টে শব্দ দুটোর মাঝে কোনো আইনি ফারাক থেকে থাকবে হয়তো, তবে ফুড অ্যান্ড লজিংকে যদি পারপাস সার্ভের মাত্রা ধরে নেন কোনো ফারাক নেই। আর যদি আতিথেয়তার উষ্ণতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারার এলেম আপনার থাকে, তফাৎটা টের পাবেন। এই ভদ্রলোক এ বাড়ির মালিক, নিজে হাতে আমাদের জন্য জল নিয়ে এলেন। এ বাড়িরই নিজস্ব ডাইনিং রুমে বসে বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে গল্প করতে করতে কাঁসার থালায় করে স্বয়ং মালকিনের হাতে রান্না করা রাতের খাবার খেতে পারার সৌভাগ্য বসুধৈবা কুটুম্বাকম শব্দবন্ধের সঠিক অর্থের সঙ্গে আমাদের পরিচয় করালো। আর এই যে ছবিটা দেখছেন, এটা এ বাড়ির ছোট ছেলের হাতেই তোলা। আজ আমাদের সেই প্রতীক্ষার সিল্ক রুটে ঢুকে নাথাং ভ্যালিতে থাকার দিন। বাপ্পার লাগেজ প্যাকিং চলছে। ওর লটবহর ডাকাতি করে 6 জন বাইকারের একটা টিম তৈরি করে নেওয়া যায় অনায়াসে। ছুরি, ছুঁচসুতো, ল্যাপটপ, ট্রাইপড, ফুলঝাড়ু সব আছে ওর স্যাডেল ব্যাগে, এমনকি হাতা খুন্তি ফোড়নো। নিজের রেকর্ড অক্ষুণ্ণ রেখে চির আজও সবার শেষে প্যাকিং শেষ করবে। একটা নাম নামটা হচ্ছে ডিলো। সেটা কি ঘুচে গিয়েছে এখন? ছিল না, মানে ঘুচে গিয়েছে চিরো সেই নামটা একদম সার্থক করে রাখে। ও চায় না যে নামটা হারিয়ে যায়। ওই জন্যে চিরো ডিলেবি বিশ্ববিখ্যাত। আমরা ভেবেছিলাম হয়তো যে এইবারে চিরো অনেকটা সিরিয়াস আছে, সেই ছোট্ট চিরো বড় হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে তা না। সবাই রেডি, চিরো এখনো পর্যন্ত রেডি না, এখনো পর্যন্ত চিরো ব্যাগ পাচ্ছে। জানি না যে ওর এই ডিলেবি আর কতদিন থাকবে। দেখা তো যাচ্ছে কে ঢকঢকানি করছে, কে কি করছে। ব্যাগ বাঁধছে, ব্যাগের স্ট্র্যাপ খোলা, ফ্ল্যাপ বাঁধেনি। তারপরে রানা রায়, শ্রীযুক্ত রানা রায় দুনিয়াকে গাল করে গেল ব্যাগ বাঁধ বলে, নিজে ব্যাগ বাঁধলো না। কাল যেটা আপনাদের বলাই হয়নি, অবশ্য আমরাই আজ জানতে পারলাম। রঙের গন্ধ যদিও কালই বলে দিচ্ছিল যে হোমস্টেটা একেবারে হাতে গরম, তবে আমরাই যে এর প্রথম বোর্ডার এটা জানতে পেরে বেশ একটা প্রথম বাঙালি গর্ব হচ্ছে। মাফ করবেন, বোর্ডার নয়, অতিথিটাই থাক বরং। ব্যাপারটা স্মরণীয় করে রাখতে হোমস্টের মালিক নিজে এসে আমাদের উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়ে গেলেন। স্থানীয় ভাষায় এই উত্তরীয়গুলোকে খাদা বলা হয়। অনুভূতিটা ঠিক কেমন হওয়া উচিত সেটা আমি না বলতে পারলেও ব্যাপারটা সহজেই অনুমেয়। জীবনে প্রথম হওয়া এমন অভিজ্ঞতার উষ্ণতা গায়ে মেখে পাহাড়ি সর্পিল পথে আজ আমরা রওনা দিলাম রংলির উদ্দেশ্যে। থেমে যেতে ইচ্ছে হলে থেমেছি, কখনো বা ছবি তোলার তাগিদে, আবার কখনো পথে কাজ চলছে বলে।
এটা গ্যাংটক। এরকম একটা ছবি দেখে বোধ করি একটু আশ্চর্যই হচ্ছেন। যেখানে পেদং থেকে রংলি পৌঁছে আজ আমাদের নাথাং ভ্যালিতে থাকার কথা, সেখানে গ্যাংটকের এরকম একটা হোটেলে চির কেনই বা এমন আড়মোড়া ভাঙছে। গল্প একটা আছে, সেটা না হয় পরে কোনো এক সময় পথ চলতে চলতে বলবো। এখন বরং চা খেয়ে বাইকগুলোকে রেডি ফর দ্য রান করা যাক। বারো 12,300 ফুট উচ্চতায় পৌঁছেছি। চারখানা বাইক সার দিয়ে দাঁড় করানো। হঠাৎ করে গ্যাংটক দেখার পর আপনার মনে এবার দ্বিতীয় প্রশ্ন জন্ম নিল, এরা তো 5টা বাইক নিয়ে এসেছিল। যাকগে, এটা ছাঙ্গু লেক। এই হতচ্ছাড়া মেঘগুলো কিছুক্ষণের মধ্যেই লেকটাকে ভ্যানিশ করে দিল। প্রায় 17 বছর আগে দেখা ছাঙ্গু লেকের চারপাশটা একদম বদলে গেছে। এমনিতেই আজ পথ চলা শুরু করতে করতে 12টা বেজে গেছে, তাই ছাঙ্গুকে বেশি সময় দেওয়াটা উচিত মনে করা গেল না। এমনকি ছাঙ্গুতে আয়েশ করে একটা কফি ব্রেকের প্ল্যান পর্যন্ত বাতিল করে সোজা কুপুপ। এটা কুপুপ এবং এটাই আজকের লাঞ্চ। মোমো, কফি আর ক্রিম রোল। ও হ্যাঁ, অমলেটও আছে। এই অঞ্চলটা কেমন ছন্ন ছাড়া ধরনের, দেখতে ভালো নয়, সেনা ছাউনি ভাব। তিব্বতী মহিলার এই দোকানে হাতা খুন্তি থেকে হাত ঘড়ি প্রায় সবই পাওয়া যায়। হাতা খুন্তি হাত ঘড়ি শুনে যদি হাতির কথা মনে পড়ে, সেটিও আছে। তবে হাতি দর্শনের জন্য কিঞ্চিত এগোতে হবে। এগোনো শুরু হলো। 13,100 ফুটের কাছাকাছি পৌঁছেছি আমরা। গাছপালার চরিত্র বদলে গেছে, আর মাঝে মাঝে শেল ফাটার শব্দ হচ্ছে। ভারত চীন সীমানার একেবারে গা ঘেঁষে চলেছি আমরা। এরকম একটা পরিস্থিতিতে যে একটু ভয় ভয় করছে না বললে মিথ্যে বলে না। দূরে একটা নীল সরোবর দেখা যাচ্ছে। একটু এগোতেই ব্যাপারটা পরিষ্কার হলো। এটা কুপুপের সেই বিখ্যাত হাতি লেক। লেকের আকৃতিটা ঠিক হাতির মতন। ঠিক জায়গায় দাঁড়িয়ে দেখলে একদম তাই মনে হবে। কে জানে প্রকৃতি এমন সব সৃষ্টি করার ফুরসত কখন পায়। ভাষা হারিয়ে ফেলেছি বলার। ধন্যবাদ ইউ ব্যাক, এইরকম একটা বাইক ট্রিপ অর্গানাইজ করার জন্য, এই রুটটা বাঁচার জন্য। পিছনে আর্মির শেল ফাটছে, জানি না, হয়তো প্র্যাকটিস ফায়ার হচ্ছে। আর এদিকে তাকিয়ে নিচে মেঘ দেখতে পাচ্ছেন। অদ্ভুত, বলার ভাষা হারিয়ে ফেলেছি। একটাই কথা বলতে ইচ্ছে, আহারে দেখো রে জগতের কি বা। সত্যি অবাক করা সৌন্দর্য। তবে আমি অবাক হচ্ছি এটা ভেবে যে এরকম একটা উচ্চতায় আমার 100cc বাইকখানা আমার মতো একটা 80 কেজির শরীর বয়ে নিয়ে এলো শেষমেশ। পৌঁছতে পারবে কি না তা নিয়ে কিঞ্চিত সংশয় যে ছিল না বলবো না। তবে এবারেও টিমমেটরা ব্যাটারি চালিত বাইকের লাদাখ পৌঁছানোর উদাহরণ সহযোগে আশ্বাসবাণী শুনিয়েছে। ওই আবার ফাটলো। অবিরাম শেলের শব্দ তখনও পর্যন্ত কান সওয়া হয়ে উঠতে পারেনি। এলিফ্যান্ট লেক ছেড়ে বেশ কিছুটা এগোনোর পর একটা বাঁক মুড়তেই চোখ ছানা বড়া হয়ে গেল। এই কি দৃশ্য! আমাদের সামনে একটা মেঘের সমুদ্র তৈরি হয়ে রয়েছে, যেন চাইলেই কিছুটা হেঁটে এগিয়ে যাওয়া যাবে। একটা সময় চুপ করে বসেছিলাম প্রকৃতির এই ক্ষণস্থায়ী সৃষ্টির কাছে।
নিজেকে বেশ একটা দেবরাজ ইন্দ্রের মতো মনে হচ্ছিল। এই বুঝি মেঘের মুলুক থেকে বিনা হাতে নিয়ে কেউ নারায়ণ নারায়ণ বলতে বলতে এগিয়ে এলেন। কালকে এবার কার কি প্ল্যান চার্জ এখানে? তো যেমন নাথুলা পারমিটটা নিয়ে যেতে হবে। এখন আমরা 13,500 ফুট উঁচুতে নাথাং ভ্যালির হোটেলে 0 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় লেপের আরাম কুড়োতে কুড়োতে আগামীকালের প্ল্যান করছি। একটু পরেই হয়তো বাপ্পাইদের রান্নাঘরের দখল নিয়ে নেবে। এমন একটা তাপমাত্রায় গরম গরম ফুলকো হাতরুটি আর ধোঁয়া ওঠা মুরগির ঝোল। বিশ্বাস করুন, জ্যৈষ্ঠী মাসের বিকেলে কুয়োর জলে গা ধোয়ার স্বর্গসুখ ছাড়া অন্য কোনো তুলনা এই মুহূর্তে মাথায় আসছে না। গতকাল এখানে পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে গিয়েছিল। পুরনো বাবা মন্দিরের সামনে এক জওয়ান আমাদের একটা শর্টকাট বলে না দিলে আরও রাত হতো। তবে সে শর্টকাটটিও বুক কাঁপানো। কাঁকড়ের পথ, তার উপরে এতটাই ঢালু যে চাকা থেমে গেলেই বাইক পিছলতে শুরু করবে, সঙ্গে অন্ধকার। এরকম একটা পথে বাপ্পাকে পিছনে বসিয়ে চিরো লিড করল। আজ এখানে থাকা, তাই ভোরে ওঠার তাগিদ নেই কারো। আসার পথে নাথুলা যাবার ইচ্ছে থাকলেও ঢোকার মুখেই চেকপোস্টে আটকে দিল। আমাদের কাছে যে পারমিশন ছিল তাতে নাথুলা শব্দটি লেখা থাকলেও বর্ডারে যাওয়ার জন্য 6 কিলোমিটার আগের একটা জায়গা থেকে টোকেন নিতে হয়। আবার অতটা পিছোতে হবে, তাই সেদিন আর যাওয়া হলো না। তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম পরদিন আসার জন্য সবাইকে জাগাতে হবে। এই বাড়িটার নাম দফতর বাংলো। ইংরেজ আমলে কি সব ট্যাক্স ফ্যাক্স জমা নেওয়ার দপ্তর ছিল নাকি এটা। আজ এটা একটা হোটেল। কানা ঘুষোয় শুনেছি এটা নাকি হন্টেড হাউসও বটে। সকাল 6:30তেও পারদের কাঁটা 1 ডিগ্রিতে দেখে কাল রাতের অবস্থাটা অনুমান করতে পারছেন নিশ্চয়ই। বাপ্পা আজ নাথাং ভ্যালিতেই কাটাতে চায়। পাখিদের জন্য বরাদ্দ করে রেখেছিল আজকের দিনটা। সকালে একখানা কি পাখি যেন দেখেছে, তাই আজ এখান থেকে নড়বে না। রানাদা বলল নাথুলাতে দেখার মতো কিছু নেই, তাই যাবে না। আর চিরো সকাল থেকে ইতিমধ্যে 4 বার টের পেয়েছে যে কাল রাতের খাবারের সঙ্গে ওর পেট সই পাতাতে অক্ষম হয়েছিল। অর্থাৎ রইলাম পড়ে অশোকদা আর আমি। অশোকদা বছর 10-12 আগে দেখেছে নাথুলা, তাই বর্তমান অবস্থাটা ঠিক কেমন সেটা একটু পরখ করে নিতে চায়। আর আমি সেই 17 বছর আগের হানিমুনের স্মৃতিটাকে একটু উস্কে নিতে চাই। কিছুটা এগোতেই দেখলাম দূর থেকে একটা গাড়ি আমাদের কিছু একটা ইশারা করছে। কাছে এসে বলল, आप लोग यहीं पे रुकिए, ब्लास्टिंग होने वाला है, ब्लास्टिंग होने वाला है। आप लोग क्या सेफ के लिए यहीं पे खड़े हो सकते हैं। ওই লাল চালা বাড়িটার পেছনটাই চীন। সেনাবাহিনীর জওয়ানরা এখানে তটস্থ। ওরা চায়না বর্ডারের ছবি তুলতে দিতে চায় না। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ স্বভাবতই বেশি থাকে, তাই লুকিয়ে চুরিয়ে তুলেই ফেললাম। আমার মনে হয় এই ছবি তুলতে না দেওয়ার কোনো কারণ নেই। ইন্টারনেট ঘাঁটলে লক্ষ লক্ষ ছবি পাওয়া যায় আজকাল। 17 বছর আগের দেখা নাথুলা পাস আজ অনেকটাই অন্যরকম। চীন তাদের জমির শুরুতেই একখানা বাড়ি বানিয়েছে দেখলাম। চিনতেই পারিনি। ভারতের দিকটাও এমন শান বাঁধানো ছিল না যদিও।
14,140 ফুট উঁচুতে বাইক চালাতে পারার যে অভিজ্ঞতা আর ঝোলায় পুরলাম, তা হয়তো আজ থেকে 13 বছর আগে রানাদার সঙ্গে পরিচয় না হলে হতোই না। আমার জীবনে ট্রেকিং, ক্যাম্পিং, বাইকিং গোছের সমস্ত অ্যাডভেঞ্চার ইউব্যাকের হাত ধরে। এরকম একটা বাইক এক্সপিডিশন অ্যারেঞ্জ করার জন্য একটা বড় মাপের ধন্যবাদ প্রাপ্য ইউব্যাকের। এরকম একটা উঁচু মসৃণ আঁকাবাঁকা পথ দিয়ে বাইক চালাতে চালাতে ছবি তোলার লোভ সামলাতে পারিনি বলে আমার কন্যার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এক হাতে অ্যাক্সিলারেটর আর অন্য হাতে মোবাইল নিয়ে ছবি তুলতে গিয়ে যে বিপদের সম্ভাবনা থেকেই যায়, তা গতবারের বাইক এক্সপিডিশনের ছবি দেখে ও নির্ঘাত বুঝেছিল। কিন্তু এমন দৃশ্য ক্যামেরাবন্দি করার লোভ সমস্ত সাবধানবাণীগুলোকে কিছুক্ষণের জন্য ভুলে থাকতে চাইছিল হয়তো। আসলে বিনা খরচে ছবি তৈরি করার তাগিদ আমায় গতবার একটা 200 টাকার মেমোরি কার্ড পর্যন্ত কিনতে দেয়নি। সেখানে 25,000-এর গোপ্রো ক্যামেরা বাতুলতাই বটে। তাছাড়া এভাবে ঝুঁকি নিয়ে ছবি তোলাটা আমায় যে পরিমাণ তৃপ্তি দেয়, হেলমেটের মাথায় একখানা গোপ্রো ক্যামেরা সেঁটে বেরোলে তা পেতাম না, না কখনো পেতাম না। ফেরার পথের পড়ে পাওয়া 14 আনা, দারুণ একটা ঝিল। দুপুরের খাওয়াটা হোটেলে ফিরেই হবে ঠিক হলো। আজ নাথাং ভ্যালি ছেড়ে রংলি হয়ে কোথাও একটা পৌঁছবো। অগুন্তি পাহাড়ি বাঁক পেরিয়ে জুলুক ফাদমচেন হয়ে রংলি। হওয়ার কথা ছিল ঠিক এর উল্টোটা, রংলি দিয়ে ঢুকে গ্যাংটক দিয়ে বেরোনো। বলছিলাম না গল্পটা বলবো। প্রথমে আমাদের কাছে খবর ছিল রংলি দিয়ে উঠতে দেয়। গিয়ে দেখলাম সত্যি দেয়, তবে বাইক নিয়ে নয়। বাইকের পারমিশন করানোর জন্য গ্যাংটকে গিয়ে হোম ডিপার্টমেন্টের অফিসে আবেদনপত্র জমা করতে হয়। একদম প্রথমবার রুট প্ল্যান করার সময় এই রুটটাই আমাদের প্ল্যানে ছিল, কিন্তু আমি কয়েক জায়গা থেকে তথ্য জোগাড় করেছিলাম যে রংলি থেকেও পারমিট দেওয়া হয়। এমনকি রেশিখোলায় বাংলা সিকিম বর্ডারের চেকপোস্টে আমাদের বাইকের কাগজপত্র যেই অফিসারটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, তিনিও বললেন রংলি থেকে যাওয়া যাবে। যাক, এখন রওনা দিতে হবে। আসুন সিল্ক রুটে চলতে চলতে বরং গল্পটা বলি আপনাদের। শেষমেশ রংলি পৌঁছানোর আগে পর্যন্ত জানা গেল না যে পারমিটটা আমাদের গ্যাংটক পৌঁছে হোম ডিপার্টমেন্ট থেকেই নিতে হবে। অগত্যা একটা ভারী ভরকম ব্রেকফাস্ট সেরে রংলি থেকে আবার উল্টো পথে যাত্রা শুরু করলাম। যে করেই হোক দুপুরের আগে গ্যাংটক পৌঁছে ফর্ম আর প্রয়োজনীয় কাগজপত্র জমা করে দিতে হবে। আপাতত টার্গেট এটুকুই।
এসব ছবির কিচ্ছু তোলা সম্ভব হয়নি, কারণ এই পথের অধিকাংশ জায়গাতেই ছবি তোলা মানা। সিকিম জুড়ে কড়াকড়ির শেষ নেই। এই ছবিটা তোলার সময় দূর থেকে হুইসেল বাজিয়ে চিৎকার করে ছবি তুলতে মানা করলেন এক জওয়ান। এটা থাম্বি ভিউ পয়েন্ট। আজ আবহাওয়া সত্যিই খারাপ, মেঘে ঢাকা সব কিছু। দেখুন কেমন স্বার্থপরের মতো মেঘকে খারাপ বলছি। যেহেতু আমাদের এবারের বেড়ানোর মূল জায়গাটাই সিল্ক রুট, তাই সিল্ক রুটের সবটুকুকে নিংড়ে চোখে ভরে নিতে চাই। একটু এদিক ওদিক হলো তো পরশুদিন যে মেঘ স্বর্গীয় ছিল, আজ সেই চক্ষুশূল। আমরা মানুষরা কত মজার, তাই না? দূরে যে জনপদটা কিচ্ছু দেখা যাচ্ছে না, সেটাই জুলুক। কথা না, কোনো কথা বললে মিথ্যে কথা বলা হবে। চলো আজ কাল থেকে যা বলে যাচ্ছে আজকে তা মেলেনি। কাল থেকে শুধু বলেছি এখানে রোদ্দুর থাকবে। হ্যাঁ, রোদ্দুর আছে, নেই। রোদ্দুর আছে, যথেষ্ট রোদ্দুর আছে। কোথায় রোদ্দুর আছে? ঠিক আছে, কি মানে ছবি কি? তোলা যাচ্ছে না, রোদ্দুর আছে। ভাবের রাজ্যে আছে। ঠান্ডায় হাত জমে রয়েছে। গ্লাভস ছাড়া বাইকিং করা প্রায় অসাধ্য, কিন্তু ছবি তোলার তাগিদে আমার গ্লাভস পরলে চলবে না। একদম পারছিলাম না, মনে হচ্ছিল কে যেন আঙুলগুলো পাথর দিয়ে থেঁতো করে দিচ্ছে। বাধ্য হয়ে গ্লাভস পরে নিলাম। অন্য দলের এক পর্যটককে দিয়ে মোবাইলের ক্যামেরাটা অন করিয়ে হাতে নিয়ে নিলাম। এবারের ছবিগুলো সেভাবেই তোলা। আলো বেশ কম, চুলের কাঁটার মতো বাঁকগুলোকে খালি চোখে দেখা গেলেও ক্যামেরা দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না। ও, যে গল্পটা বলতে বলতে আবার অন্য কথায় চলে এলাম। পারমিট। সেদিন দুপুরে তো কোনো ক্রমে ফর্ম জমা দেওয়া গেল। আমাদের অনুমান অনুযায়ী পারমিট পেতে পেতে পরদিন দুপুর গড়িয়ে যেতে পারে। কিচ্ছু করার নেই, দুখানা আস্ত দিন ওয়েস্ট পেপার বক্সে ফেলে দেওয়ার মতো একটা মানসিক প্রস্তুতি আমরা রংলিতে ব্রেকফাস্ট করার সময়তেই নিয়ে নিয়েছিলাম। হোম ডিপার্টমেন্টের অফিসের আধিকারিক সেই ভদ্রমহিলা বাপ্পাকে বলেছিলেন পারমিটের কাগজপত্র তৈরি হয়ে গেলে ফোন করে জানিয়ে দেবেন। বাপ্পার কাছে এই খবরটা পেয়ে বুঝতে পারলাম শুধু বাইক এক্সপিডিশনই নয়, আমরা হয়তো ধৈর্যের পরীক্ষাও দিতে এসেছি এখানে। তবু কেন জানি না আমার মনে হচ্ছিল 11টার মধ্যেই পারমিটটা হয়তো হাতে চলে আসবে আমাদের। মানে আত্মবিশ্বাসের আউটসোর্সিং আর কি। তা সেই বিশেষ প্রকৃতির আত্মবিশ্বাসের ওপর ভরসা করে আমরা সকাল 9টাতেই গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে নিলাম। বাপ্পার ফোন বেজে ওঠার অপেক্ষা না করেই কোনো রকমে জলখাবারটা নাকে মুখে কুঁজে ছুট লাগালাম হোম ডিপার্টমেন্টের অফিসে। হাতে চাঁদ পাওয়া তো আপনারা গল্পে উপন্যাসে শুনেছেন, আমরা পরখ করেছি। ঘড়িতে বেলা 11টা 4 আর টেবিলের ওপর রাখা 5খানা খামে লেখা চিরঞ্জীব দাস অ্যান্ড টিম। এটা জুলুক। রংলি হয়ে আসা পর্যটকদের অনেকেই সিল্ক রুটে ঢুকে প্রথম দিন এখানে অথবা ফাদামচেনে থাকেন। আজ মেঘলা, তাই এ পথের সারাটা সময় জুড়ে উঁকি দেওয়া পাহাড় চূড়ারা গোঁসা ঘরে খিল এঁটেছে, সে আটুক না হয়। কিন্তু 10,100 ফুটের মাথায় দাঁড়িয়ে এমন ঠান্ডায় ঠকঠক করতে করতে কফির কাপে চুমুক দিতে পারার আরামটাই বা কম কি। ধীরে ধীরে মেঘ কেটে যাচ্ছে, তবে ততক্ষণে আমরা সিল্ক রুটের সেই হেয়ারপিন বেন্ডগুলো পার করে এসেছি, যেগুলো ভিউ পয়েন্ট থেকে দেখতে অসাধারণ, কিন্তু তাতে গাড়ি চালানোটা বেশ চাপের। হ্যাঁ, তার উপর 2 চাকা। এমনটা তো নয় যে নাথাঙে আমাদের বাড়ি আর ফাদামচেনে অফিস, তাই প্রতিদিনই আসতে হয় বলে অভ্যেস আছে। এক একটা বাঁক এত সূক্ষ্ম যে মনে হচ্ছিল আমার একটি হাতে ক্যামেরা আর একটি হাতে বাইকের হাতলরূপী প্রাণ।
নিন, এবারে আপনাদেরও একটু ভিজুয়াল রিলিফ দেওয়া যাক। পাহাড়ি বাঁক, ইঞ্জিনের শব্দ আর আমার বাকতেল্লাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন হয়তো। ঝর্ণা দেখুন। কিছুটা চালিয়ে আসার পর আরও একটা ঝর্ণা। নিজের মনে কেমন ঝরে চলেছে, তাই বোধহয় নাম লোনলি। তবে বানান ভুলের ধার কে যে শোধ দিয়ে গেল কে জানে। এখান থেকে চিরো আর বাপ্পা আলাদা হয়ে গেল আপাতত। গ্যাংটকের সেই হোটেলটায় বাপ্পার বাইক রাখা আছে, ওখান থেকে বাইক নিয়ে আমাদের সঙ্গে যোগ দেবে। যদিও এখনো জানি না আজ কোথায় থাকবো, ঠিক হলে ওদের ফোনে বলে দেওয়া যাবে এখন। এই ট্রিপের তৃতীয় দিন একবার এই জায়গায় ঢু মেরে গেছিলাম। মনে করে দেখুন, বলেছিলাম যে জায়গাটা বেশ মনে ধরে গেল। রেনকে অশোকদা, রানাদা আর আমি দুপুরের খাওয়া সারলাম। সেখানেই প্রস্তাব দেওয়া হলো আজ রাতটা রামধুরায় থাকলে কেমন হয়। তাই হলো। হাতে সময় ছিল, তাই রামধুরা পৌঁছে বেশ কটা হোটেল ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মানে হোমস্টে আর কি। রামধুরার থেকে একটু উঁচুতে ইচ্ছেগাঁও, সেখানেও গেলাম হোমস্টে খুঁজতে। আবার নেমে এলাম রামধুরায়। দর দস্তুর করে একটা দারুণ হোমস্টে জুটে গেল। চিরো আর বাপ্পাকে ফোন করে আমাদের আজকের ডেরার সুলুক সন্ধান দিয়ে দিলাম। ইয়েস স্যার, এটাই রামধুরা। পারলে একবার ঘুরে যান। চিনির রসে তুলি ডুবিয়ে কোনো এক নাম না জানা চিত্রকর যেন অফুরান সময় হাতে নিয়ে রামধুরাকে পৃথিবীর ক্যানভাসে এঁকে রেখেছেন। বড্ড আফসোস হচ্ছে, এরকম একটা জায়গায় মাত্র একটা দিন থেকেই চলে যেতে হবে। রিটার্ন টিকিটের কড়া নাড়া না থাকলেও অফিসের মেল সার্ভারের এক কোনায় ঘাপটি মেরে বসে থাকা লিভ অ্যাপ্লিকেশনের রিপ্লাই মেলটা মাঝে মাঝেই উটকো অ্যালার্ট দিচ্ছে। গতকাল বিকেলের ছবির সাথে এই ছবির আলোর খুব একটা তফাৎ না থাকলেও বাইকের সিটের ওপর পড়ে থাকা শিশির বিন্দু ভোর হওয়ার খবর দিচ্ছে হয়তো আপনাদের।
এবার আমাদের এগোতে হবে। বাপ্পা, চিরো আর রানাদার মন খারাপ। আমার আর অশোকদার তাড়ায় এহেন স্বর্গবাস এক্সটেন্ড করা গেল না। সিল্ক রুট মানেই সুন্দর। সবচেয়ে ভালো আমাদের এই পাহাড়ের শেষ রাতটাকে, এটা আমাদের একটা দারুণ ডিসিশন এবং খুব সুন্দর করে কাটালাম এই আমাদের শেষ রাতটা। কাল আমরা রংলি থেকে পেদং, আলগারা হয়ে রামধুরা পৌঁছেছিলাম। বাপ্পা আর চিরোকে যেহেতু গ্যাংটক যেতে হয়েছিল, তাই ওরা এই পথটা দিয়েই এসেছিল। যদিও অন্ধকার হয়ে গিয়েছিল, তবু ওরা বুঝতে পেরেছিল পথটা সুন্দর। আজ বেরোনোর পর হোমস্টের মালিকও বললেন এদিক দিয়েই যেতে, মন ভালো হয়ে যাবে। সত্যি অসাধারণ পথ। মাঝে মাঝে কোথাও ছোট ছোট জনপদ, বাড়ির সামনে সযত্নে বেড়ে ওঠা চন্দ্রমল্লিকার চারা, ঘুমটি দোকান থেকে উকি মারা চেরা চেরা চোখ, রোদের প্রত্যাশায় কাঠের বারান্দায় রেখে দেওয়া ডল্লে খুরসানি। এসব দেখতে দেখতেই বাইক ছোটাচ্ছি আমরা 5 জন। এখন 5টাই বাইক। সিল্ক রুটে 4টে হয়ে যাওয়ার কারণটা তো আপনাদের বলাই হয়নি। যারা বাইক নিয়ে পরবর্তীকালে আসতে চান, মন দিয়ে শুনে নিন। পারমিট নেওয়ার জন্য বাইকের সমস্ত কাগজপত্র আপ টু ডেট রাখতেই হবে। পিঁপড়ে গলার ফাঁক ফোকরটুকু নেই। আমার বাইকের পলিউশন সার্টিফিকেটের এক্সপায়ারি ডেট ছিল সিল্ক রুট ছেড়ে বেরোনোর একদিন আগেই। ম্যানেজ হয়ে যাবে হিসেব করে আমি হয়তো ওটা নিয়েই বেরোতাম, যদি না রানাদা জোর করে আমার এমিশন টেস্টে পাঠাতো। ওরা দেখেন কিনা তা দেখার জন্য আমি পুরনো সার্টিফিকেটটাই দিয়েছিলাম প্রথমে। ঠিক ধরে ফেললেন সেই মহিলা যিনি বাপ্পার ফোন নাম্বার রেখেছিলেন। তবে বাপ্পার বাইকটা আটকে দিলেন। ওর বাইকের হ্যান্ডওভারের ডিপটা নোটারাইজ করা ছিল না। আপনারাও শুনে নিন, যদি অন্য কারোর নামে রেজিস্টার্ড বাইক নিয়ে যান, তবে পাওয়ারটা অবশ্যই নোটারাইজ করিয়ে নিয়ে যাবেন। চিরোর মতো টিমমেট তো আর সব টিমে থাকে না যে আপনি পিলিয়ান হয়ে নিজেকে ভাগ্যবান ভাবার সুযোগ পাবেন। যে রাস্তাটা আপনারা এতক্ষণ দেখলেন, এই রাস্তায় কালকে আমরা ফিরেছিলাম। রাস্তাটা অসাধারণ রাস্তা, আর এত ভালো লাগছে, এত স্মুথ রাস্তাটা যাচ্ছে। সবাই মিলে রাস্তাটাকে এনজয় করার জন্য আমরা আমাদের গন্তব্যের রাস্তা ঘুরিয়ে দিয়ে এই রাস্তা দিয়ে ফিরছি। তো এই রাস্তা দিয়ে আমাদের ফেরার কথা ছিল না। তো এই রিসর্টের মালিক ভদ্রলোক বললেন যে এই রাস্তা দিয়ে যেতে। অদ্ভুত সুন্দর, ভাষায় বর্ণনা করে এত সুন্দর। এই গাছ দু সাইডে জঙ্গল, আর বাঁদিকে উজাড় করে দিয়েছে প্রকৃতি, নদী একটা সুন্দর বয়ে যাচ্ছে, অদ্ভুত। গা ছমছমানি নিয়েই গেছি, এটাই সত্যি কথা। এই অন্ধকারে এই জঙ্গলের মধ্যে আজকে যখন মানে পুরোটাই আলোতে দেখতে পাচ্ছি, হ্যাঁ মানে অবশ্যই কালকে যেতে যেতেই মনে হয়েছে যে দারুণ রাস্তা। বাপ্পাদা বহুবার বলেছে রাস্তা দারুণ, রাস্তা দারুণ। হ্যাঁ, যেতে যেতে আমারও মনে হয়েছে দারুণ রাস্তা। আজকে যখন রাস্তাটার সাথে সাথে
গাছপালা এবং দূরের খোলা বয়ে যাওয়া খোলা অঞ্চলটাও দেখা যাচ্ছে, তখন সব মিলিয়ে ব্যাপারটা একেবারে অনবদ্য। এপাশের পাহাড় আর ওপাশের নদীটা মাঝে মাঝেই হাত বদল করে নিচ্ছে, তাতে আমাদের কি? আমরা মনের সুখে বাইক চালাতে চালাতে কোন ফাঁকে হাইওয়েতে উঠে পড়েছি মালুমই পাইনি। এবার আসার সময় আমার কন্যাকে কথা দিয়েছিলাম বাইক চালাতে চালাতে ছবি তুলব না, যেখানে থামবো শুধু সেখানকার ছবি তুলব। কথা রাখতে পারিনি। যেখানে যেখানে থেমেছি তার অধিকাংশ জায়গাতেই ছবি তোলায় নিষেধ। এই চলচ্ছবিটা তৈরি করতে গিয়ে দেখলাম শুধু চলা আর চলা। এগিয়ে চলাই জীবন অথবা জীবন চলনে কা নাম, এরকম একটা লাইন ভেবে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টায় আছি। আর কিছুক্ষণ পরে অশোকদাকে বিদায় জানাবো, তারও বেশ খানিক পরে বাপ্পাকে। চাকা কিন্তু চলতে থাকবে, শুধু বদলে যাবে পথের চরিত্র আর উচ্ছ্বাসের গতি প্রকৃতিরা। যে উচ্ছ্বাস হয়তো গত পরশুদিনও আরেকটা নতুন জায়গা খুঁজে দেখবার উত্তাপ তাড়িয়ে তাড়িয়ে পরখ করতে চাইছিল, সেই উচ্ছ্বাসই আর কিছুক্ষণ পরেই হয়তো বাড়ির তৈরি মাছের ঝোল আর ভাতের তৃপ্তি সুখে ডুবতে চাইবে। হয়তো তারও কিছুক্ষণ পর ধীর পায়ে ঘরকুনো হয়ে আসতে থাকা মনটাকে ফিস ফিস করে ওয়ান্ডারলাস্ট শব্দটার বাংলা মানেটা মনে করিয়ে দেবে।